for the game. It's a rich thing. আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল, ওয়েলকাম ব্যাক টু দ্য পেজ। এই মুহূর্তে আমার পেছনে হোন্ডা Xblade 160 বাইকটা রয়েছে। আর এই বাইকটার ব্রেকিং পিরিয়ড নিয়ে আমি একটা ভিডিও করেছিলাম প্রবাবলি 18 থেকে 20 দিন আগে। আজকের ভিডিওটা হচ্ছে এই বাইকটা প্রায় আমি অলমোস্ট 1800 চালিয়েছি। তো এইটা থেকে কি কি পেলাম আর কি কি ভালো লাগছে, কি কি ভালো লাগে নাই, মূলত এই বিষয়গুলোর উপরে টেকনিক্যাল স্পেসের মধ্যে বেশ কিছু তথ্য রয়েছে, যেগুলো যদি আমি বলে দিই তাহলে ভিডিওটা বুঝতে আপনাদের সুবিধা হবে। সো এটা হচ্ছে কমিউটার 160 সিসির একটি বাইক। আর কমিউটার মিন্স বাইকটা ফ্যামিলি শেয়ারিং কেয়ারিং এর সাথে যায়, এই শব্দটার সাথে। সো ওই দিক থেকে এই বাইকটা কমিউটার যে বৈশিষ্ট্য, এটা কতটুকু আমাদের সাথে মানায় নিতে পারতেছে বা আমরা বাইকটার সাথে কতটুকু কমফোর্টেবল ফিল করতেছি, এই বিষয়গুলোর জন্য টেকনিক্যাল স্পেসটা একটু বলে নিচ্ছি। তো কমিউটারের প্রথম চাহিদা থাকে যে বাইকটা সিঙ্গেল সিট হতে পারে বা স্প্লিট সিট হতে পারে, অ্যাটলিস্ট কমফোর্টটা যেন থাকে মেল এবং ফিমেল পিলিয়নের জন্য। সো এই বাইকটার যে সিট, এটা হচ্ছে সিঙ্গেল সিট, এবং সিঙ্গেল সিট অনুযায়ী সিটের লম্বা এবং প্রশস্ততা মোটামুটি রয়েছে। তবে রাইডারের এই জায়গাটা অনেক বাইকে দেখি যে এটা অনেকটা ওয়াইড থাকে, লাইক FZS V3 বা V2। আর এটা হচ্ছে আপনার ফিমেল বা মেল পিলিয়নের জন্য পিলিয়ন সিট। তো এই সিটটা যথেষ্ট ওয়াইড আছে। আর আমরা জানি যে এক্সব্লেডের যে পেছনের সিটটা, এটা অনেকটা কমফোর্টেবল। এখন আমরা জানি বা জানতে পারি, অনেকে বলে, এই কথাটার সাথে আসলে আমার বাস্তব অভিজ্ঞতাটা শেয়ার করতে চাচ্ছি পিলিয়ন সিট নিয়ে। ব্যক্তিগতভাবে এই সিটের যে কম্পাউন্ড, এই যে পোস্টারগুলো, এগুলো অনেকটা সফটও না আবার অনেকটা হার্ডও না। তো আমি ব্যক্তিগতভাবে বলতে চাই আরেকটু সফট হতে পারতো এই সিটের কম্পাউন্ডগুলো। বাট সিটে বসার যে জায়গার পরিমাণ, মানে একজন পিলিয়ন হিসেবে এই সিটে বসতে গেলে যতটুকু জায়গা দরকার, আমি মনে করি এটা যথেষ্ট। এবং রাইডিং কমফোর্টের কথা বললে, এই বাইকটা রাইড করে আমার এখন পর্যন্ত খারাপ লাগে নাই। আমি এটা নিয়ে বেশ কয়েকটা লং ট্যুর দিয়েছি, আর এই জন্যই খুব তাড়াতাড়ি ব্রেকিং পিরিয়ডের শেষের দিকে আসতে পারতেছি আর কি। তো অ্যাজ এ রাইডার হিসেবে আমার কাছে এইটার রাইডিং সিটটা অনেকটা কমফোর্টেবল মনে হয়। তো এই সিটের রাইডিং পজিশন থেকে হ্যান্ডেল বারের পজিশনের সাথে যদি আমি একটা ম্যাচিং করি, তাহলে আপরাইট হ্যান্ডেল বারের সাথে কমফোর্টেবল একটা সিট ভালো, খারাপ না। কমিউটার বাইকের হ্যান্ডেলিং এর অন্যতম বৈশিষ্ট্য হচ্ছে এটার ব্যালেন্সিং এবং কন্ট্রোলিং। আমরা অনেকেই বাইক কেনার পরে FZ সিরিজের যে বাইকগুলো রয়েছে ওগুলোর হ্যান্ডেল রিপ্লেস করি, অথবা জিক্সারের হ্যান্ডেল অনেকেই কমফোর্টেবল মনে করি যে আমার বাইকে হয়তোবা FZ অথবা জিক্সারের হ্যান্ডেল যদি আমি ইনস্টল করি, হয়তোবা আমার কমফোর্টটা বেড়ে যাবে। এই পয়েন্টে এসে আমি বলবো যে যারা এক্সব্লেডে এটা করতে চান, আমার মনে হয় না খুব একটা কমফোর্টেবল পাবেন। হ্যাঁ, হয়তোবা এখানে আপনার হ্যান্ডেলের ইয়েটা সামনের দিকে চলে আসবে আর একটু, বাট সিটের যে মেজারমেন্ট, এটার সাথে হ্যান্ডেল বারটা অনেক নিকটে মনে হবে আপনার। আর এইটার যে মেজারমেন্টটা কোম্পানি প্রদত্ত স্টক যে হ্যান্ডেল, এটা অনেকটা আপরাইট আছে এবং কমফোর্টেবল আছে। সো আমার মনে হয় না যে এটা কোনোভাবেই ওই বাইকগুলোর সাথে বা ওই হ্যান্ডেলের সাথে রিপ্লেস করা উচিত। এখন এটার কন্ট্রোলিং এবং ব্যালেন্সিং নিয়ে একটু কথা বলি। কন্ট্রোলিং ব্যালেন্সিং এর কথা বললে এই 80 সেকশন টায়ার নিয়ে অনেকেই কথা বলবেন। টু বি অনেস্ট, এই গাড়িটায় আমি 3বার পড়ছি, এটা নিয়ে 3বার পড়ছি এবং পড়ে গেছি। এটার নিদর্শনও একটা আছে, এই লাস্ট কয়েকদিন আগে একবার পড়ে গেছি। তো একটু এদিকে আসেন, এই যে এইখানে বাম্পারে এখনো মাটি লেগে আছে, মানে লেগ গার্ড বা বাম্পার যেটাই বলেন, এই যে এই জায়গাটা পড়ে গেছে, তার নিদর্শন। তো প্রথম যেদিন পড়ে গেলাম, কেন পড়লাম এটা একটু বলি আপনাদেরকে। ঈদের দিন, গত ঈদে আমি আব্বুকে নিয়ে যাচ্ছিলাম দাদা ভাইয়ের কবর জিয়ারত করতে। তো গোরস্থানের ওই রাস্তায় যেতেই, রাস্তাটা একটু নিচু ছিল আর ডান দিক দিয়ে টার্নিং নিতে হলো, বালি ছিল। সো ওইখানে যাওয়ার পরে আমার হ্যান্ডেলের ব্যালেন্সটা হারিয়ে যায় এবং আমি পড়ে যাই। তো আল্লাহর রহমতে
কোনো সমস্যা হয় নাই, না বাইকের না আমাদের, বাট পড়ে গেছি। আর এই পড়ে যাওয়ার পরে আমার কাছে যেটা মনে হয়েছে যে এখানে আসলে 80 সেকশনের টায়ার দায়ী না, দায়ী ছিলাম আমি নিজে। গাড়িটা কিন্তু যথেষ্ট বড়, সো এইটার টার্নিং নিতে গেলে শর্ট টার্নিংয়ে এটা মুভ করাটা আমার একদমই উচিত হয় নাই, যেটা একটা 1 নম্বর রিজন ছিল। আর ঠিক একইভাবে দ্বিতীয়বার আমি পড়ে যাই আমার যে মার্কেটে একটা দোকান রয়েছে, ছোটখাটো বিজনেস আছে আমার, তো ওইখানে আমি একদিন ডান দিকে পড়ে যাই টার্নিং নিতে যাই। আর থার্ড পড়ে গেছিলাম পদ্মাপাড় রাজশাহীতে, তো ওখানে বালির রাস্তা ছিল। তো এক জায়গায় আমি দেখতেছি যে বালিটা হয়তো বা শক্তপোক্ত হবে, তো হঠাৎ করেই ওখানে চাকা ওঠার পরে, সামনের চাকাটা যাওয়ার পরে আমার হ্যান্ডেল বেঁকে যায় ডান দিকে, আর আমি পড়ে যাই। তো আল্লাহর রহমতে ওই দিনও কোনো সমস্যা হয়নি, বাইকেও কোনো ক্র্যাশ পড়ে নাই। তো এই পয়েন্ট অফ ভিউ থেকে আমি বলবো যারা লেগ গার্ড পরিবর্তন করতে চান একটু দেখে শুনে পরিবর্তন করবেন, কারণ আমার কাছে মনে হয়েছে বাইকের স্টক ইটস গুড এনাফ। স্টক লেগ গার্ড আপনাকে যতটুকু সাপোর্ট দিবে আফটার মার্কেট ততটা নাও দিতে পারে। হ্যাঁ, এটা হয় হচ্ছে বাইকের মেজারমেন্টের উপরে। যেমন আমার এক ফ্রেন্ড FZ V2 ইউজ করে, ও V3 লেগ গার্ডটা ওর বাইকে লাগাইছে, FZ V3। সো দেখতেও ভালো লাগতেছে, আবার মনেও হচ্ছে যে হ্যাঁ সাপোর্ট দিবে। যদি বাইকটা পড়ে যায় আশা করি কোনো ক্ষতি হবে না, এইরকম হলে ইনস্টল করা যায়, বাট স্টক অলওয়েজ বেটার। কন্ট্রোলিং এবং ব্যালেন্সিং এর কথা বললে, সামনে 80 সেকশন টায়ার নিয়ে অনেকেই বলেন এটা কর্নারিং করা যায় না। টু বি অনেস্ট, এটা দিয়ে আমি অনেকটাই লিন হয়েছি এবং আমার কাছে কোনোটাই হচ্ছে খারাপ লাগে নাই। কর্নারিং করার সময় যে একটা কনফিডেন্ট, এটা আমি কখনো আমার লেস হয় নাই বা কখনোই খারাপ লাগে নাই, সেটা লেফটে হোক বা রাইটে হোক। কর্নারিং ব্যালেন্সটা মোটামুটি ভালো। এখন যদি আমি টায়ারের কথা বলি তাহলে জাস্ট লুকস পরিবর্তনের জন্য 90 বা 100, যদি 100 ইউজ করেন আমার মনে হয় না যে টায়ার খুব একটা বেশি প্রশস্ত হবে, কারণ এটা রিম অনেকটাই চিকন এবং ন্যারো। সো 100 সেকশন যখন ইনস্টল করা হবে খুব একটা টায়ারটা বাল্কি দেখাবে না। তবে যদি গ্রিপ বাড়লে অবশ্যই ব্রেকিং এ একটু ভালো রেসপন্স পাওয়া যাবে, বাট এটা দিয়ে কর্নারিং করা যাবে না এরকম কোনো বিষয় না, এটা দিয়ে আপনি কর্নারিং করতে পারবেন, বাট সেটা হচ্ছে সেফটি নিয়ে। অ্যাটলিস্ট অন্তত একটা এন্ট্রি লেভেল সার্টিফাইড হেলমেট হলেও একটা সার্টিফাইড হেলমেট ইউজ করবেন। আই মিন সার্টিফাইড হেলমেট, সার্টিফাইড না, তাই না? সমস্যা। হোন্ডা এক্সব্লেডের গিয়ার ফেসে যাওয়া এই শব্দটা আমরা নিউ রাইডার যারা আছি তারা অনেকটা কনফিউশনে পড়ে যাই যে আসলে এই প্রবলেমটা কেন হয় বা এইটা কেন হচ্ছে। গিয়ার ফেসে যায় মিন্স আমি আপনাদেরকে ডিসপ্লেতে দেখাচ্ছি একটু পরে। তো এখানে গিয়ার শিফটিং এর সময় একটা সোজা টান চলে আসে ড্যাশের মতো, যেমন 1 2 3 4 5 5টা গিয়ারের মধ্যে আপনি, বিশেষ করে এটা হয় হচ্ছে থার্ড এবং ফোর্থ বা ফিফথ গিয়ার, এই 2-3টা গিয়ারের মধ্যে গিয়ার ফেসে যায়। যখন আপনি হঠাৎ করে বাইকটা দেখা যাচ্ছে 60-70 থেকে 20-তে নিয়ে আসতেছেন, গিয়ার শিফটিং করতে যাচ্ছেন, তখন গিয়ার ফেসে যাওয়ার প্রবণতাটা বেশি থাকে। আমার কাছে এই বাইকটার এটা একটা প্রবলেম মনে হয়েছে, বাট যখন আমি 1000 কিলো ক্রস করলাম এরপরে আমি আর ওই গিয়ার ফেসে যাওয়া বা ওই ড্যাশ আসা এটা আর কোনোদিন হয়নি আমার সাথে। একটা কমিউটার বাইক যদি অলরাউন্ডার হতে চায় সেক্ষেত্রে তার কিছু বৈশিষ্ট্য থাকতে হয়, লাইক বাইকটার পাওয়ার আউটপুট বা পাওয়ার ডেলিভারি, তার মাইলেজ, কন্ট্রোলিং, ব্যালেন্সিং, ব্রেকিং, এই বিষয়গুলোর উপরে। তো কন্ট্রোলিং ব্যালেন্সিংয়ে বলতে বলতে কিছু কথা মিস হয়ে গেছে, এটার ব্রেকিং। তো এই বাইকটা আমারটা হচ্ছে সিঙ্গেল ডিস্ক ভেরিয়েন্ট বা SD ভার্সন। তো এইটার ব্রেকিং নিয়ে আমার ব্যক্তিগতভাবে কোনো কমপ্লেন নাই। আমি হয়তো বা ABS নিতে পারতাম, সেক্ষেত্রে আমার একটু কস্টিং বেড়ে যেত। ABSটা টেস্ট রাইড দেওয়ার পরে ABS ডেফিনেটলি অনেক হেল্পফুল, আমি এটার সাথে ABS এর কোনো কম্পেয়ার করতেছি না, কারণ ABS এর লেভেল এটা হলে সিঙ্গেল ডিস্কের লেভেল হচ্ছে এইটা কনফিডেন্টের দিক থেকে। বাট আপনি যদি মেজারমেন্ট করতে পারেন নিজের সাথে, সো ওকে, বাট ইমার্জেন্সি সিচুয়েশনের জন্য ABS অলওয়েজ বেস্ট। আর ব্রেকিং কনফিডেন্ট বা ইয়ের জন্য মাঝে মাঝে আমার নিজেরও মনে হতো যখন আমি নতুন বাইকটা নিই যে বাইকটা আসলে আমি কিনেছি, সামনে 80 সেকশন টায়ার আছে, ব্রেক করব, আল্লাহ না করুক কোনো সমস্যা হয়ে যায়। আসলে এগুলো মনের দুর্বলতা ছাড়া কোনো কিছুই না। যেটা বলতেছিলাম, অলরাউন্ডার হতে গেলে কমিউটার বাইকের পাওয়ার ফিগারটাও নিয়েও আলোচনা না করলেই না। এই বাইকটাতে 163 সিসি, অলমোস্ট 163, এটার কাগজে কলমে হচ্ছে 162.72 অর 70 এরকম আর কি আপনার ডিসপ্লেসমেন্ট যেটা ইঞ্জিনের বা সিলিন্ডারের। তো এইটা থেকে যে পাওয়ার এবং টর্ক আউটপুট করে
আর এটা যে থ্রটল রেসপন্স, আমার কাছে মোটামুটি ভালো লাগছে, একেবারেই খারাপ না এটা। কারণ আমি দেখছি যে এইটা নিয়ে ব্রেক ইন পিরিয়ডেও আমি 100 ক্রস করছি বেশ কয়েকবার, এটা আমার উচিত হয়নি। তবে এটা আমি করেছি 1200 কিলো 1300 কিলোর পরে। হঠাৎ করেই আমি 100 তুলি নাই, হাইওয়েতে যাওয়ার পরে যখন প্রয়োজন হয়েছে আমি তুলছি। বাট ওইখানে যে ইঞ্জিন থেকে কোনো ব্যাড নয়েজ বা ওরকম কোনো ইস্যু এরকম কোনো কিছু আমি ফেস করি নাই। তবে এর যে কুইক রেসপন্সটা, এটা আমার কাছে খুবই অবাক করছে। এটা কমিউটার সেগমেন্টের মধ্যে আমরা চাই যে ইঞ্জিনটা একটু পাওয়ারফুল হবে, এবং ফ্যামিলির সাথে যেহেতু বাইকটা সামঞ্জস্য রেখে আমাদেরকে চলতে হয়, কারণ বাইকটা ফ্যামিলির জন্যই হয় কমিউটার সেগমেন্টগুলো, তার সাথে আমরা যারা ইয়াং রাইডার তাদের একটু প্রায়োরিটি থাকে যে বাইকটা যাতে একটু পাওয়ারফুল হয়। সো এই দিক থেকে এইটার পাওয়ার ডেলিভারি আমার কাছে একেবারেই কমতি মনে হয়নি। আপনি যদি স্পোর্টস বাইক রাইড করেন তাহলে আপনি অবশ্যই মাইলেজ নিয়ে কখনো চিন্তা করবেন না, বাট কমিউটার সেগমেন্টে মাইলেজটা প্রায়োরিটি দিয়েই আমরা বাইক কিনে থাকি। সো এই দিক বিবেচনায় এই বাইকটা আমাকে কেমন মাইলেজ দিয়ে যাচ্ছে, আমি এখন অব্দি 48-এর নিচে মাইলেজ পাইনি, এবং লাস্ট আমি যখন চেক করছি এই কয়েকদিন আগে আমি 51 সামথিং পাইছি। তো আলহামদুলিল্লাহ এদিক থেকে বলবো। আর হর্নেটের সাথে যদি কম্পেয়ার করি, হর্নেট শব্দটা নিয়ে আসার একটাই কারণ হচ্ছে যেহেতু সেম ইঞ্জিন, বাট হর্নেটের থেকে এটা মোর রিফাইন্ড এবং ডিটিউন করা, মানে পাওয়ার একটু লেস করা। তো এই দিক থেকে হর্নেটের থেকে এটার মাইলেজ ভালো। হর্নেটেও অনেকে 47 48ও পায়, বাট হর্নেটে হাই রেপ করলে অনেকেই 32 38 এরকম মাইলেজও পেয়ে থাকে। বাট এইটাতে হাই রেপ করলে আমার মনে হয় না যে এটা 40 নিচে মাইলেজ দিবে, যতটুকু বুঝতেছি আর কি বাইকটা চালিয়ে। সো মাইলেজের দিক বিবেচনা করলে এই বাইকটা আমি আউট অফ 5-এ 5ই দিব। হন্ডার একটা বিষয় দেখে আমি অবাক হই, এই যে রেয়ার ভিউ মিরর গুলো রয়েছে ইউনিকর্ন, যদিও ইউনিকর্ন এখন বাংলাদেশে নাই, বাংলাদেশে ডিসকন্টিনিউ হয়ে গেছে অনেক আগে। ইউনিকর্ন, শাইন এসপি, হর্নেট, এই বাইকগুলোর মিররগুলো কিন্তু একই, আমি যতদূর দেখছি আমার কাছে একই রকম মনে হয়েছে। বাট ভিউয়ের কথা বললে এই বাইকটার রিয়ার ভিউ মিররের ভিউটা একেবারে খারাপ না। অনেকে চায় যে আসলে অনেকের কাছে এফজেড-এর বা হচ্ছে জিক্সারের মিররগুলো অনেক ভালো লাগে। এখন ব্যাপারটা হচ্ছে ভালো লাগার সেটা আলাদা বিষয়। এখন মিররের ফিডব্যাক হচ্ছে রিয়ার ভিউ। এখন এই ভিউটা যদি আপনি ভালো না পান, আপনার বাইকের মেজারমেন্ট অনুযায়ী যে মিররটা ভালো হবে সেটা কোম্পানি দিয়ে দেয়। তো মিররের কথাটা বলতেছি এই জন্য যে আসলে লুকিং গ্লাস ছাড়া বাইক চালানো অনেকটাই প্যারা ভাই। আর শুনলাম এখন নাকি ওই যে হ্যান্ডেল বারের এখান থেকে যে মিরর গুলো আছে এগুলো মানে মামলা খাচ্ছে নাকি এরকম। সো আমিও চেঞ্জ করতে গেছিলাম, মানে মাইন্ড সেট আপও করছিলাম যে চেঞ্জ করবো। তো এটা দেখার পরে ভাবলাম যে না, একটু ওয়েট করি, দেখি পরিস্থিতি কি হয়, যদি ভালো লাগে সো আফটার মার্কেট মিরর ব্যবহার করে আপনাদেরকে একটা ফিডব্যাক আমি দিব। এটার জন্য অনেকে আমরা লুকস ওয়াইজের জন্য বা লুকস একটু বেটার করার জন্য এই কাজগুলো করে থাকি। তো ভাই ব্রাদার্স, ভিডিওটা অনেকটা অগোছালো হয়ে গেছে না? একই জায়গায় একই কথা বলতেছি হয়তো ঘুরিয়ে ফিরে। তো ব্যাপারটা হচ্ছে বাইকটা রাইড করতেছি, করতে থাকি, যত সমস্যা হয় বা যত ভালো লাগার দিকগুলো থাকে এগুলো সব আপনাদেরকে ধাপে ধাপে উপস্থাপন করার চেষ্টা করব আমার ব্যক্তিগত মতামত থেকে। আর কিছু বিষয় যেমন ইঞ্জিন কিল সুইচটা নাই, এখন নাকি হচ্ছে আপনার ওই যে BS6 ভার্সনের ইঞ্জিন কিল সুইচ পাওয়া যায়, চাপা সোজা বাংলা কথায়, ওইটা ইনস্টল করা যায়। তবে এটার একটা বিষয় কি, হ্যাজার্ড ইন্ডিকেটরটা আমার কাছে খুবই ভালো লাগে। স্টকে কিছু কিছু জিনিস পাচ্ছি। আসলে একটা বাইকের প্রত্যেকটা বিষয় যে আপনার ভালো লাগবে তাও না, আবার একটা বাইকের প্রত্যেকটা বিষয় যে আপনার খারাপ লাগবে তাও না। সো কিছু কিছু ক্ষেত্রে কম্প্রোমাইজ করতে হয় প্রত্যেকটা বাইকের ক্ষেত্রেই। তো ভিডিওটা আজকে আর লম্বা করতে চাচ্ছি না, দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।